আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। দর্শক, বাংলাদেশের বরেণ্য সাংবাদিক আনিস আলমগীর গতকালকে কারামুক্ত হয়েছেন। কাশিমপুর কারাগার ২ থেকে তিনি মুক্তি লাভ করেছেন গতকালকে দুপুরের পরে। এই খবর নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এখন পর্যন্ত গভীর রাত পর্যন্ত আমরা তার ফেসবুক ফলো করেছি, লক্ষ্য করেছি, কিন্তু তিনি কারামুক্ত হয়ে গত গভীর রাত পর্যন্ত ফেসবুকে একটি শব্দও লিখেননি, কিন্তু গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং গণমাধ্যমে কথা বলে তিনি রীতিমতো বোমা ফাটিয়েছেন। এবং আমার কেন যেন মনে হচ্ছে এক আনিস আলমগীরের এই গ্রেপ্তারের যে মাশুল, সেই মাশুল দিতে প্রফেসর ইউনূস সরকার কিংবা প্রফেসর ইউনূস গংদের অনেক ক্ষতি হয়ে যাবে। আনিস আলমগীর যদি একে একে মুখ খোলেন, ডিবি কার্যালয়ে তাকে নিয়ে কি হয়েছে, কোন মেটিকুলাস ডিজাইনে পুলিশকে বাধ্য করা হয়েছে যমুনা থেকে এই কাজগুলো করার জন্য, রিমান্ডে নিয়ে তাকে কি করা হয়েছে, দুদক তাকে নিয়ে কি করেছে, এই ব্যাপারগুলো যদি একে একে খোলাসা করতে থাকেন, আমার মনে হয় যে ইতিহাসে কোনো না কোনো দিন এর মাশুল প্রফেসর ইউনূস এবং তার সাঙ্গপাঙ্গদের দিতে হবে। তিনি কারামুক্ত হয়েই গণমাধ্যমে যে কথা বলেছেন, সেই একটা দুইটা লাইনই যথেষ্ট। সামান্য একটু কথা বলেছেন, সেই সামান্য কথার মধ্যেই তিনি প্রফেসর ইউনূস সরকারকে বাটপার বলে আখ্যা দিয়েছেন। বলেছেন তার সঙ্গে যেটা করা হয়েছে সেটা বাটপারি। চলুন একটু জেনে দেখি আনিস আলমগীর বেরিয়ে কি কথা বলা শুরু করলেন, আরও কি ঝাঁঝালো ব্যাপার অপেক্ষা করছে আমাদের প্রফেসর ইউনূসের মেটিকুলাস ডিজাইনের অনেক তথ্যই বেরিয়ে আসবে সম্ভবত আনিস আলমগীরের মুখ থেকে। সেই আলোচনায় করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজন। দর্শক, বলছিলাম বরেণ্য সাংবাদিক আনিস আলমগীর তিনি কারামুক্ত হয়েছেন এবং কারামুক্ত হওয়ার পরে তিনি সামান্যই কথা বলেছেন গণমাধ্যমের সঙ্গে। তাকে নিয়ে বিস্তর আলোচনা হচ্ছে। বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষক টকশোতে নিজেদের প্ল্যাটফর্মে তাকে নিয়ে বিস্তর আলোচনা করছেন এবং তাকে নিয়ে আলোচনা করার এই যেমন আব্দুল নূর তুষার তিনি স্পষ্টই বলেছেন যে আনিস আলমগীরকে নিয়ে যা হয়েছে শুধুমাত্র এটার জন্য দায়ী হচ্ছে প্রফেসর ইউনূস নিজে। কারণ আনিস আলমগীর প্রফেসর ইউনূসের সমালোচনা করেছিলেন। তিনি বলেছিলেন, আজকে আপনি যাদের ঘর ভাঙছেন, কালকে ওরা আপনার ঘর ভাঙলে কি হবে। এই কথা বলাতে প্রফেসর ইউনূস সহ্য করতে পারেননি। সহ্য করতে পারা তার উচিত ছিল, কারণ তিনি যে মবের রাজত্ব কায়েম করেছেন বাংলাদেশে, একদিন যদি মব তার দিকে ছুটে যায় তাহলে কি হবে। আবার দেখুন কি মেটিকুলাস ব্যাপার। তিনি ক্ষমতায় থাকতে ক্ষমতা ছাড়ার মাত্র 2 দিন আগে নিজেই নিজেকে ভিভিআইপি হিসেবে ঘোষণা দিয়েছেন, যেটা পৃথিবীর ইতিহাসে বিরল। 1 বছরের জন্য এসএসএফ নিরাপত্তা তাকে দিতে হবে, এরকম গেজেট প্রকাশ করে গেছেন তিনি। অর্থাৎ তিনি নিজে যে অনিরাপদ বাংলাদেশকে তৈরি করেছেন, সেই অনিরাপদ বাংলাদেশে তিনি নিজেকেও অনিরাপদ ভাবছেন। সেই কারণে নিজের নিরাপত্তার জন্য এসএসএফ নিয়োগ করেছেন 1 বছর। 1 বছর মানে তার টার্গেট এরকম যে এই 1 বছরের বেশি তিনি হয়তো দেশে থাকবেন না। সুতরাং যতদিন তিনি দেশে থাকবেন ততদিন যেন তার নিরাপত্তা বিঘ্নিত না হয়, এই কারণে এসএসএফ নিয়োগ করেছেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা হচ্ছে যে আপনি পুরো রাষ্ট্রযন্ত্রকে অনিরাপদ বানিয়ে ফেলেছেন, পুরো রাষ্ট্র কাঠামোকে মবের দ্বারা নিয়ন্ত্রণ করার চেষ্টা করেছেন। আজকে যখন আপনার ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে, তখন আপনি নিজেকেও অনিরাপদ ভাবছেন, অথচ এটা হওয়ার কথা ছিল না। আপনার মতো বিশ্ববরেণ্য একজন মানুষের অনিরাপদ ভাবা বাংলাদেশে, এই যে কালচারটা তৈরি হয়েছে আপনার সময়ে, এই কালচারটা খুব একটা ভালো কালচার নয়। কি বললেন আনিস আলমগীর? আনিস আলমগীরকে নিয়ে একটা ফটোকার্ড করেছে, পোস্টের সঙ্গে তিনি কথা বলেছেন। পোস্টের ফটোকার্ডটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, সমালোচনা কি কখনো সন্ত্রাস হতে পারে? তিনি বলছেন, শুধু অন্যায় নয়, আমার সঙ্গে জুলুম করা হয়েছে। আপনি আমাকে বলতেছেন যে আমার সমালোচনা করেন, তারপর সমালোচনা করার ফলে আমাকে জেলে দিয়ে দিলেন। এটা তো বড় বাটপারি। এর থেকে তো বড় বাটপারি গত 1000 বছরে কেউ কোথাও দেখেনি। কি ভয়ঙ্কর কথা বলছেন প্রফেসর ইউনূস। যে বাটপারি করেছেন, সেই বাটপারি গত 1000 বছরে কেউ কখনো দেখেনি। সমালোচনা করলে সন্ত্রাস বিরোধী আইনে জেলে দিচ্ছেন। সমালোচনা করলে কখনো সন্ত্রাস হতে পারে? আমি কি কোনো সন্ত্রাসী কার্যক্রমে জড়িত আছি?
সেই প্রশ্ন তিনি করেছেন এবং সেই প্রশ্নের পাশাপাশি মানে তিনি বলছেন যে ওনার সমালোচনা করার পর উনি আমাকে গ্রেপ্তার করলেন, শুধু গ্রেপ্তার করেনি, আমাকে তুলে নিয়ে গিয়ে সন্ত্রাস দমন আইনে মামলা দিলেন, রিমান্ডে নিলেন, তাতেই ক্ষান্ত হননি, আমাকে আবার আরেকটি হয়রানিমূলক মামলা দিলেন দুদক দিয়ে, যেটা আরও বেশি হাস্যকর। অর্থাৎ দুদককে দিয়ে মানি লন্ডারিংয়ের যে মামলা দেয়া হয়েছে সেটা মিথ্যা এবং হাস্যকর। মিথ্যা তো বলেননি, বলেছেন হাস্যকর। হাস্যকর তো মিথ্যার চাইতেও ভয়ঙ্কর শব্দ। তিনি বলছেন যে এটা হাস্যকর, গোটা জাতি বুঝতে পেরেছে যে আমাকে নিয়ে কি হয়েছে। তার মানে হচ্ছে যে প্রফেসর ইউনূস আনিস আলমগীরকে নিয়ে যা করেছেন সেটাকে সেভ বাটপারি হিসেবে তিনি আখ্যা দিচ্ছেন। আমার মনে হয় যে অনেক কিছু অপেক্ষা করছে। আনিস আলমগীর আস্তে আস্তে অনেক কিছু বলবেন এবং এক আনিস আলমগীরের ঝাল সহ্য করতেই প্রফেসর ইউনূস এবং তার প্রেস উইংয়ের সদস্যদের এবং তার উপদেষ্টা পরিষদের হিমশিম অবস্থা তৈরি হবে। হিমশিম খেতে হবে তাদেরকে এই এক আনিস আলমগীরকে মোকাবেলা করতে। ধরে নিন যে একটি টক শো হচ্ছে, একটি টক শোতে আনিস আলমগীর আছেন, আব্দুল নূর তুষার আছেন, মাসুদ কামাল রয়েছেন, এই তিনজন আছেন, সাথে ওই প্রফেসর ইউনূসের শিষ্য শাগরেদ কেউ একজন আছেন। তাহলে কি অবস্থা হবে? ওই একটা টক শোতেই যত তথ্য বেরোবে সেই তথ্যের ঝাল কি প্রফেসর ইউনূসের সরকারে যারা ছিলেন সেই ঝালটা তারা সহ্য করতে পারবেন? প্রফেসর ইউনূস সরকারে আসার পরেই আনিস আলমগীর ঠিকই বলেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণে বললেন আপনারা প্রাণ খুলে আমাদের সমালোচনা করেন। এই যে প্রাণ খুলে, মানে প্রাণটা কতটুকু খুলতে হবে সেটার মানে ব্যারোমিটারটা কি সেইটা কিন্তু তিনি প্রকাশ করেননি। হয়তো তার কাছে ওইটা একটা মেটিকুলাস ডিজাইন করা ছিল যে প্রাণ খোলা বলতে এবং সমালোচনা বলতে তিনি বলেছেন প্রাণ খুলে আমার প্রশংসা করুন। যারা তার প্রশংসা করেছেন তারা লুটে পুটে খেয়েছেন ১.৫ বছরে দেশকে, আর যারা তার প্রশংসা করেনি তাদেরকে জেলে যেতে হয়েছে আনিস আলমগীরদের মতো। দর্শক, আপনার কাছে কি মনে হয় আনিস আলমগীরের থলে থেকে আরও অনেক কালো কালো বিড়াল কি বের হতে থাকবে একের পর এক? এবং সেই বিড়ালগুলো যে তথ্য নিয়ে বের হবে সেই তথ্যগুলো মোকাবেলা করার শক্তি কি প্রফেসর ইউনূসের সাবেক সরকারের সদস্যদের রয়েছে আদৌ? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্স। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যেখানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ আওয়ামী লীগের বড় বড় নেতা, পুলিশ আর সেনাবাহিনীর বাঘা বাঘা অফিসারদের বিচার চলছে, সেই আইসিটির কাজের পোস্টমর্টেম শুরু হয়েছে। আসামিকে রাজসাক্ষী করতে টাকা নেওয়া, জামিন করে দিতে ঘুষ দাবি করা সহ এক গাদা অভিযোগ তদন্তে এই পোস্টমর্টেম শুরু করেছে নতুন সরকার আমলে গঠিত নতুন প্রসিকিউশন। আপাতত ৩টি বিষয় নিয়ে নাড়াচাড়া শুরু হয়েছে। খোদ প্রসিকিউশনের সদস্যরাই প্রশ্ন তুলেছেন কিভাবে সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষী করা হলো, এর জন্য নেওয়া হয়েছে ঘুষের লেনদেন। ওই মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দেওয়া ফাঁসির দণ্ডাদেশের তদন্ত ও বিচার প্রক্রিয়া ঠিক আছে কিনা তার জন্য নথিপত্র খতিয়ে দেখা শুরু করেছে প্রসিকিউশন। সবশেষ ৩টি মামলায় ১৫ সেনা অফিসারের বিচার আদৌ এই কোর্টে হতে পারে কিনা, বিগত অন্তর্বর্তী সরকার আর তাদের মিত্ররা রাজনৈতিক ক্ষোভ মেটানোর জন্য সেনা সদস্যের বিচার এই কোর্টে করতে চেয়েছে কিনা তা যাচাই করে দেখছে সরকার। সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে সরাসরি অভিযোগ করা হয়েছে সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে অধ্যাপক ইউনূসের নির্দেশই সেনা কর্মকর্তাদের বিচার এই কোর্টে করা হচ্ছে। আইন মন্ত্রণালয় ও আইসিটির একাধিক সূত্র বলছে এপ্রিলের দ্বিতীয় সপ্তাহের মধ্যে এসব বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। আবার এই আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতের আপিলে যেতে পারে সংক্ষুব্ধ একটি পক্ষ। সেটি হলে সামনে আইসিটি এবং আদালতে জুলাই হত্যাকাণ্ডের বিচার নিয়ে বেশ কিছু লঙ্কা কাণ্ডই অপেক্ষা করছে। বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে। ২০২৫ সালে ৮ই অক্টোবর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ৩টি মামলার চার্জশিট জমা পড়ে। ৩টি মামলার মধ্যে ২টি গুম ও খুন বিষয়ক এবং অন্যটি জুলাই আগস্টে সংঘটিত মানবতা বিরোধী অপরাধের। এই ৩টি মামলার চার্জশিটে ২৫ জন সেনা কর্মকর্তাদের নাম আসে। তার মধ্যে ১৫ জন ছিলেন কর্মরত। ৯ অক্টোবর ওই ১৫ সেনা কর্মকর্তাকে সেনা হেফাজতে নেওয়া হয়। ওই ১৫ সেনা কর্মকর্তার মধ্যে প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর ৩ জন, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাবের ১০ জন এবং বর্ডার গার্ড বাংলাদেশ বা বিজিবির ২ জন রয়েছেন। এরপর এই সেনা কর্মকর্তাদের আদালতে হাজির করা নিয়ে আইসিটির তখনকার চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে আইনের বাইরে গিয়েও কথা বলতে দেখা গিয়েছিল। শেষ পর্যন্ত
সাবজেল করে সেনা কর্মকর্তাদের সেনা সদরে রাখা হয়। তবে বিচার চলছে আইসিটিতে। 3 মামলারই এখন সাক্ষ্য চলছে। ইতিমধ্যে কিছু সাক্ষীর জবানবন্দি ও জেরা শেষ হয়েছে। মামলাগুলোর পরবর্তী শুনানি পর্যায়ক্রমে 29 মার্চ, 31 মার্চ ও 7 এপ্রিল হওয়ার কথা। বিএনপি সরকার গঠনের পর গত 23 ফেব্রুয়ারি চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে অব্যাহতি দেওয়া হয়। নতুন চিফ প্রসিকিউটর হিসেবে নিয়োগ দেওয়া হয় আমিনুল ইসলামকে। নতুন চিফ প্রসিকিউটর দায়িত্ব নিয়ে বলেছিলেন, ট্রাইব্যুনালে 2024 সালের 5 আগস্টের পর যত মামলা এসেছে সেগুলো যাচাই বাছাই করা হবে। এমনকি শেখ হাসিনার বিরুদ্ধে ফাঁসির দণ্ড দেওয়া একটি মামলা সহ এ পর্যন্ত যে 3টি মামলার রায় হয়েছে সেগুলো যাচাই বাছাই করার কথা তিনি বলেছিলেন। একই দিন অর্থাৎ 23 ফেব্রুয়ারি সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর যেসব মামলা হয়েছে সেগুলো পুনরায় যাচাই বাছাই করতে পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে। সূত্রগুলো বলছে, দায়িত্ব নেওয়ার আগে থেকে বিএনপি শীর্ষ পর্যায়ে আইসিটির ব্যাপক অনিয়ম ও স্বেচ্ছাচারিতার কথা জানতো। সেজন্য ক্ষমতায় আসার পরপরই সরকারের পক্ষ থেকে জানানো হয় এসব মামলাগুলো রিভিউ করা হবে। আইসিটির তদন্ত শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে। সূত্রগুলো বলছে, আইসিটিতে রায় হওয়া 3টি সহ 24টি মামলার নথিপত্র পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বাছাই করার নির্দেশ দেওয়া হয়েছে। তার বাইরে পুলিশকে বলা হয়েছে, জুলাই হত্যাকাণ্ডকে ঘিরে সারা দেশে যে মামলা বাণিজ্য হয়েছে তার প্রতিবেদন তৈরি করতে। সাব জেলে থাকা 15 সেনা কর্মকর্তার আইনজীবী ব্যানারের পক্ষ থেকে এরই মধ্যে সরকারকে 2 দফা 2টি রিপোর্ট দেওয়া হয়েছে। তার একটিতে চাকরিরত সেনা কর্মকর্তাদের গ্রেপ্তারের বিষয়ে আইনি ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে আর্মি রেগুলেশনসের 346 নম্বর ধারার কথা উল্লেখ করা হয়েছে। সে ধারা মতে যেসব আর্মি অফিসার সেনাবাহিনীর বাইরে ডেপুটেশনে থাকেন তারা আনুষ্ঠানিকভাবে সেনাবাহিনী থেকে রিলিজ না হওয়া পর্যন্ত এবং অবসরে যাওয়ার আগ পর্যন্ত সামরিক বাহিনীর অধীনেই থাকেন। সেজন্য 15 সেনা কর্মকর্তার বিচার সেনা আইনে করার কথা। ওই নোটে আরো বলা হয়েছে, গ্রেপ্তার হওয়া কর্মকর্তাদের বিরুদ্ধে যেসব অপহরণের অভিযোগ আনা হয়েছে তখন তারা র‍্যাব কিংবা ডিজিএফআই তে ছিলেন না। যেমন ব্যারিস্টার আরমান ও ব্রিগেডিয়ার জেনারেল আমান আজমিকে 2016 সালে অপহরণ ও গুমের কথা উল্লেখ করা হয়েছে। অথচ যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে তারা সংশ্লিষ্ট দপ্তরে যোগ দেন তারও পরে। সরকারের কাছে পাঠানো দ্বিতীয় নোটটিতে 1973 সালের আইসিটি অ্যাক্টের অধীনে সেনা কর্মকর্তাদের বিচার করা আইনসঙ্গত কিনা সে ব্যাখ্যা দেওয়া হয়েছে। সেখানে বলা হয়েছে, সেনা আইনে বিচার করার জন্য তড়িঘড়ি করে অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্ট সংশোধন করেছিল। 1973 সালের যে মূল আইন সেখানে 3 বাহিনীর কথা উল্লেখ ছিল না। কিন্তু আইন উপদেষ্টা আসিফ নজরুলের মন্ত্রণালয় থেকে 2024 সালের 24 নভেম্বর যে কোনো শৃঙ্খলিত বাহিনী, সহকারী ফোর্স কিংবা গোয়েন্দা সংস্থাকে অন্তর্ভুক্ত করা হয়। আইন মন্ত্রণালয়ের একাধিক সূত্র বলছে, শুরুতে অন্তর্বর্তী সরকার এই পরিকল্পনা ছিল না। কিন্তু অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করতে চেয়েছিল তখনকার প্রসিকিউশন টিম এবং তাদের সহায়তাকারী একটি রাজনৈতিক দলের নেতারা। সে কারণে চাপে পড়ে এই বিধানটি অন্তর্ভুক্ত করেন আসিফ নজরুল। এমনকি রেট্রোস্পেক্টিভ বা ভূতাপেক্ষ ইফেক্ট দিয়ে এই বিধানটি 2009 সালের 6 জানুয়ারি থেকে কার্যকর করার মতো অসাংবিধানিক ধারাও যুক্ত করা হয়। এ নিয়ে বিতর্ক দেখা দিলে আইন মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে মূল আইনটিও গায়েব করে ফেলা হয়। এমন অনেক কাহিনীর কথা ইতিমধ্যে আইন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা সরকারকে জানিয়েছেন। এর মধ্যে কিছু বিষয় সংবাদ সম্মেলন করে সামনে এনেছেন 15 সেনা কর্মকর্তার আইনজীবী এবিএম হামিদুল মিসবাহ। 12 মার্চ সংবাদ সম্মেলনে জনাব মিসবাহ 15 সেনা কর্মকর্তার বিচার প্রচলিত সামরিক আইনে করার দাবি জানান। কারণ ট্রাইব্যুনাল এ ধরনের অপরাধের বিচার করতে পারে না। আবার সেনা অফিসারদের বিরুদ্ধে গুম বা খুনের যে অভিযোগ আনা হয়েছে তা রোম ইনস্টিটিউটের সংজ্ঞা অনুযায়ী মানবতা বিরোধী অপরাধের আওতায় পড়ে না। 15 সেনা কর্মকর্তার আইনজীবী বলেছেন, সদ্য সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ নির্দেশনায় এই মামলাগুলো উদ্দেশ্যপ্রণীতভাবে করা হয়েছে। সূত্রগুলো বলছে, গত বছর অক্টোবরে যখন 15 সেনা কর্মকর্তার বিচার আইসিটিতে করার জন্য অন্তর্বর্তী সরকার ও একটি রাজনৈতিক দলের পক্ষ থেকে তোড়জোড় শুরু হয় তখন সেনা সদরের একটি অংশ বিএনপির সাথে যোগাযোগ করেছিল। তখনই বিএনপির একজন আইনজীবীর ফার্ম বিষয়টি খতিয়ে দেখে। ওই আইনজীবী পরে সংসদ সদস্য ও সরকারের প্রভাবশালী সদস্য হন। ওই ফার্ম থেকেও সরকারকে জানানো হয়েছে ব্যাপকভাবে সাংবিধানিক ধারা লঙ্ঘন করে তখন আসিফ নজরুলের মন্ত্রণালয় তড়িঘড়ি করে আইসিটি অ্যাক্টটি সংশোধন করেছিল। এমনকি যখন 15 সেনা কর্মকর্তাকে চাকরিচ্যুত করা যাচ্ছিল না তখন সাবেক আইন উপদেষ্টা আসিফ নজরুল চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরামর্শে নতুন ধারা
সংযুক্ত করেন। তবে শেষ পর্যন্ত আইনের সংশ্লিষ্ট ধারায় সুস্পষ্টভাবে চাকরিচ্যুতির কথা উল্লেখ না থাকায় 15 সেনা কর্মকর্তা এখনো চাকরিতে বহাল আছেন। আইনজীবী হামিদুল মিসবাহ বলেছেন, অন্তর্বর্তী সরকার আইসিটি অ্যাক্টকে ঘষা মাজা করে সংশোধন করে এমন একটা জায়গায় নিয়ে এসেছে যেটা সেনা আইনের সঙ্গে সাংঘর্ষিক। মামলা দায়ের নেপথ্য কারণ নিয়ে প্রশ্ন তুলে হামিদুল মিসবাহ দাবি করেন, এই মামলা 3টি নির্দেশনা এসেছিল তৎকালীন অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। তিনি বলেন, যেহেতু তার কাছ থেকে নির্দেশনা এসেছে, তাই এখানে এই মামলাগুলো করার ব্যাপারে একটি তদন্ত হওয়া জরুরি। তিনি কিসের পরিপ্রেক্ষিতে, কার নির্দেশে বা অনুরোধে এই মামলাগুলো এখানে হওয়ার জন্য অনুমতি দিয়েছিলেন তার তদন্ত হওয়া দরকার। দর্শক, বিগত অন্তর্বর্তী সরকার আমলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের গঠন এবং এর বিচার প্রক্রিয়া নিয়ে দেশের ভেতরে ও বাইরে নানা ধরনের সমালোচনা ছিল। যেদিন আইসিটির চিফ প্রসিকিউটরের পদ থেকে তাজুল ইসলামকে সরিয়ে দেওয়া হয়, সেদিনই ট্রাইব্যুনালের মামলাকে ঘিরে রাজসাক্ষী বাণিজ্য, সেটলিং সিন্ডিকেটের মতো গুরুতর অভিযোগ সামনে আসে। এই অভিযোগ কোনো বিরোধী বা সংক্ষুব্ধ পক্ষ করেনি, করেছে খোদ প্রসিকিউশন টিমের সদস্যই। প্রসিকিউশন টিমের সদস্য অ্যাডভোকেট বি.এম. সুলতান মাহমুদ সরাসরি সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের বিরুদ্ধে বাণিজ্য ও রাজসাক্ষী নাটকের অভিযোগ তোলেন। সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে রাজসাক্ষী বানানো নিয়ে ট্রাইব্যুনালের সেটলিং বাণিজ্য ও রাজসাক্ষী নাটক কেন সরতে হচ্ছে তাজুল ইসলামকে শিরোনামে 23শে ফেব্রুয়ারি নিজ ফেসবুক অ্যাকাউন্টে একটি পোস্ট করেন প্রবাসে অবস্থানরত বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী কাজী মোস্তাফিজুর রহমান আহাদ। ওই পোস্টে প্রসিকিউশন টিমের একটি প্রভাবশালী অংশ গোপন সমঝোতা বা সেটলিং বাণিজ্যে লিপ্ত হয়েছে বলে অভিযোগ করা হয়। তার ওই পোস্টের বক্তব্যের সঙ্গে সমর্থন জানিয়ে এবং আরও কিছু তথ্য তুলে ধরে মন্তব্য করেন ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিমের অন্যতম সদস্য অ্যাডভোকেট বি.এম. সুলতান মাহমুদ। তিনি বাংলা ট্রিবিউনের কাছে তার অভিযোগ তুলে ধরে বলেন, শুধু আইজিপি মামুন নয়, আসলে লাশ পোড়ানোর মামলায় টাকার বিনিময়ে আফজালকেও রাজসাক্ষী করে দায়মুক্তি দেওয়া হয়েছে। 3-4 জনের একটি সিন্ডিকেট শুরু থেকেই এই চক্রে জড়িত। ধানমন্ডি তদন্ত সংস্থায় বসে সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম ও সুপ্রিম কোর্টের আইনজীবী শিশির মনির সিন্ডিকেট সাবেক আইজিপি মামুনকে রাজসাক্ষীর নাটক বানায়। সাবেক আইজিপি মামুনকে জিজ্ঞাসাবাদ করার জন্য ধানমন্ডি তদন্ত সংস্থায় আনলে সেখানে শিশির মনির উপস্থিত থাকত। চিফ প্রসিকিউটর চেয়ারকে টাকা কামানোর হাতিয়ার হিসেবে তৈরি করে রেখেছে এই তাজুল সিন্ডিকেট। আসামিপক্ষের আইনজীবীর কাছে জামিন করিয়ে দেওয়ার জন্য প্রসিকিউটর শামীম রেজা তালুকদারের 1 কোটি টাকা ঘুষ চাওয়ার অডিও ফাঁস হয়। আইসিটি সূত্রে জানা গেছে, এরপর 10ই মার্চ নতুন চিফ প্রসিকিউটর রুদ্ধদ্বার বৈঠক করেন। সেই বৈঠকে আইজিপি মামুনকে রাজসাক্ষী করার বিষয়টি তদন্ত করে দেখার সিদ্ধান্ত হয়। কিভাবে পুলিশ প্রধানকে বাঁচানো হলো তা নিয়ে ওই বৈঠকে উদ্বেগও জানানো হয়েছে। বৈঠকে উপস্থিত ব্যক্তিদের মতে ট্রাইব্যুনালের প্রসিকিউটর ও সাইবার বিশেষজ্ঞ তানভীর হাসান জোহা এই পদক্ষেপের বিরুদ্ধে প্রশ্ন তোলেন এবং উল্লেখ করেন, জুলাইয়ের আন্দোলনের সময় পুলিশকে দেওয়া নির্দেশের সাথে মামুনের যোগসূত্র রয়েছে বলে ব্যাপক ডিজিটাল প্রমাণ রয়েছে। বিষয়টি খতিয়ে দেখতে চিফ প্রসিকিউটর অফিস থেকে 5 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। আমিনুল ইসলামের নেতৃত্বে গঠিত এই কমিটিতে রয়েছেন প্রসিকিউটর আব্দুস সোবহান তরফদার, মার্জিনা রাহান, জহিরুল আমিন এবং ট্রাইব্যুনালের একজন গবেষণা কর্মকর্তা। আইসিটিতে যে 24টি মামলা আছে তার মধ্যে 3টি মামলার রায় হয়েছে। এর মধ্যে প্রথমটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির দণ্ড দেওয়া হয়েছে। আইসিটি সূত্রগুলো বলছে, এই 3টি মামলার তদন্ত প্রক্রিয়া, চার্জশিট এবং বিচারিক প্রক্রিয়া নিয়ে নতুন প্রসিকিউশনের কাছে অনেকগুলো আইনি দুর্বলতা ফুটে উঠেছে। এসব মামলা ও রায়ের নথিপত্র যাচাই বাছাই করে দেখছে প্রসিকিউশন। যার সাক্ষীর উপর ভিত্তি করে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় দেওয়া হলো, তার সাক্ষ্য যদি প্রশ্নবিদ্ধ হয় তাহলে সে রায়ের ভবিষ্যৎ কি হবে এমন প্রশ্ন উঠে আসছে। প্রশ্ন হলো, যেসব অভিযোগ এর মধ্যে উঠে এসেছে সেগুলো যদি সত্যি হয়, আবার সেনা কর্মকর্তাদের পক্ষ থেকে যেসব দাবি সামনে আনা হয়েছে সেগুলো নিয়ে নতুন প্রশাসন কি করবে? আইন মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে, সেনা আইনের লঙ্ঘন যে করা হয়েছে সেটি আগে থেকেই পরিষ্কার হলেও যেহেতু বিচার শুরু হয়ে গেছে তাই বিষয়টি এখন জটিল। অবসরপ্রাপ্ত মেজর জেনারেল জিয়াউল হাসানের বিচার আইসিটিতে করার জন্যই প্রতিরক্ষা বাহিনীগুলোর সংজ্ঞা আইনে অন্তর্ভুক্ত করা হয়েছিল। ফলে শুধু 15 সেনা কর্মকর্তাই নয়, জিয়াউল হাসান সহ বাহিনীর সব সদস্যদের বিচার সেনা আদালতে স্থানান্তর করতে হবে। তাছাড়া যেসব দাবি 15 সেনা কর্মকর্তার পক্ষে করা হয়েছে সেগুলো জিয়াউল হাসান সহ অন্যদের জন্য প্রযোজ্য, কারণ তাদের যখন গ্রেপ্তার করা হয় তখন তারা এলপিআরে ছিলেন। সে অনুযায়ী সেনা আইনেই তাদের বিচার করতে হবে।
সেক্ষেত্রে 3টি পদক্ষেপের কথা বিবেচনা করেছে সংশ্লিষ্টরা। প্রথমত, আইসিটি যে 4টি সংশোধনী অধ্যাদেশ অন্তর্বর্তী সরকারের আমলে জারি করা হয়েছে সেগুলো 11 এপ্রিলের মধ্যে জাতীয় সংসদে পাশ হতে হবে। যদি প্রথম সংশোধনীটি পাশ না হয় তাহলে 2024 সালের পর থেকে গঠিত আইসিটি গঠন অবৈধ হয়ে যাবে। দ্বিতীয়ত, আইজিপি মামুনকে ঘুষের মাধ্যমে রাজসাক্ষী বানানো, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যক্তিগত ক্ষোভ থেকে মামলা দায়ের, এই অভিযোগগুলো আইসিটির তদন্তে যদি প্রমাণিত হয় তাহলে তদন্ত এবং বিচার কাজ নিয়ে উল্টো জড়িতদের বিরুদ্ধে মামলা করা যাবে। সেটি হলে আইন অনুযায়ী ক্ষতিগ্রস্তরাও মামলা করতে পারবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে শেখ হাসিনার বিরুদ্ধে দেয়া দণ্ডসহ 3টি মামলার রায়ের ভবিষ্যৎ ঝুলে যাবে নতুন করে, এমন আশঙ্কাও করছেন কেউ কেউ। সবশেষ উচ্চ আদালতে রিটের মাধ্যমে একটি গ্রহণযোগ্য রায় নিয়ে আসার কথা ভাবা হচ্ছে। ইতিমধ্যে আইনজীবীদের একটি পক্ষ রোম সংবিধিবদ্ধ ও রেট্রোস্পেক্টিভ ইফেক্ট এবং সংবিধানের মৌলিক বিধান লঙ্ঘনের অভিযোগ এনে আইসিটির বিরুদ্ধে উচ্চ আদালতে রিট দায়েরের প্রস্তুতি নিয়ে রেখেছে। আইসিটি যে অভ্যন্তরীণ তদন্ত শুরু করেছে সে তদন্তের ফলাফলের জন্য তারা অপেক্ষা করছেন। সেটি হাতে পেলে এবং এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো গ্রহণযোগ্য ভাষ্য পাওয়া না যায় তাহলে উচ্চ আদালতে রিটটি হতে পারে। এখন এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। দেখা হবে আগামী